তো দে তুই আমার ধরতে চাস কে? হ্যালো বন্ধুরা, আমি অমৃত। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তার তথাকথিত ধারাবাহিকতা বজায় রেখে এই যে কয়েকদিন আগ থেকে যেসব সিনেমা মুক্তি পেতে চলেছে সেসব সিনেমার ট্রেলার ছাড়া শুরু করেছে এবং সবগুলো ট্রেলার দেখার পরে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করলাম যে কোন কোন সিনেমা আসলে আপনার সময় ডিজার্ভ করে এবং কোন কোন সিনেমা আসলে আপনার দেখতে যাওয়া উচিত। আমি এই ভিডিওটি সম্পূর্ণ নিরপেক্ষতার বিচারে এবং একজন দর্শক হিসেবে তৈরি করার চেষ্টা করেছি। বাকিটা যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি আগে ক্ষমা প্রার্থনা করে নিই। তো এই লিস্টের প্রথমে যে সিনেমাটি আছে সেটি হচ্ছে আর কেউ না, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার খ্যাত শাকিব খানের সিনেমা রকস্টার। জেনজিকে টার্গেট করে বানানো মিউজিক্যাল ড্রামা টাইপের এই সিনেমা দেখলে অনেকটা সাইয়ারা সিনেমার কথা মনে পড়ে যায়। এই সিনেমার মিউজিক, মেকআপ, দৃশ্য ধারণ, একই সাথে কালার প্যালেট সবকিছু বিবেচনা করে সিনেমাটি মনে হয় দারুণ ভাবে তৈরি করা হবে এবং সিরিজ টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে যা আমার বেশ ভালো লেগেছে এবং ওভারঅল বিবেচনা করলে এই সিনেমাটি শিওর শর্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে। একই সাথে শাকিব খানের মুকুটে আরো একটি পালক যুক্ত হতে যাচ্ছে যার নাম হচ্ছে রকস্টার। নাম্বার 2 এ যে সিনেমাটিকে রেখেছি এটি হচ্ছে আরিফিন শুভর মালিক সিনেমা, যেখানে আরিফিন শুভর বিপরীতে বিদ্যা সিনহা মিম এবং ভিলেন হিসেবে মিশা সওদাগরকে কাস্ট করা হয়েছে। সিনেমাটি গ্যাংস্টার অ্যাকশন জনরার একটি সিনেমা হতে যাচ্ছে যা বাংলাদেশের সিনেমাতে আমরা এর আগে না দেখলেও দেশের অন্যান্য ইন্ডাস্ট্রি এ ধরনের অনেক সিনেমা আমরা অলরেডি দেখে ফেলেছি। সিনেমার ট্রেলার দেখে আমার 3টি জিনিস ভালো লেগেছে। প্রথমটি হচ্ছে এই সিনেমার কালার গ্রেডিং, দ্বিতীয়টি হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড স্কোর এবং একই সাথে তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে বিদ্যা সিনহা মিম। দেখেন বিদ্যা সিনহা মিমের কিন্তু বয়স বর্তমানে অনেক হয়ে গেছে, তিনি অনেক আগে থেকে মডেলিং এবং অভিনয় করে আসছেন এবং এই বয়সে এসেও যে তিনি এ ধরনের লুক এবং অভিনয় প্রোভাইড করবেন তা আসলে বেশ চমকপ্রদ। এবার আসি এই সিনেমা খারাপ লাগার বিষয়গুলো নিয়ে। এই সিনেমাতে আরিফিন শুভর গ্যাংস্টার লুক বা তার বডি ল্যাঙ্গুয়েজ কোনোটি ঠিকঠাক ভাবে ফুটে ওঠেনি বলে মনে হয়। আপনি যদি একটি অ্যাকশন বেস সিনেমা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাকশন আপনাকে ভালো দেখাতে হবে, কিন্তু এই সিনেমার অ্যাকশন এবং গান শটগুলো দেখে মনে হয় যে আজ থেকে 20 বছর বা 25 বছর আগে যখন জসিম, মান্না, বাপ্পারাজ, ওমর সানি এই টাইপের নায়করা অভিনয় করতো তখন মারামারির দৃশ্যে ছুরিকাঘাত বা গান শট এই ধরনের যে দৃশ্যগুলো ছিল, ট্রেলারটিতে যে ধরনের সিজিআই বা ভিএফএক্স দিয়ে ব্লাড তৈরি করা হয়েছে তার চেয়ে সেগুলো এত বছর আগে হলেও বেশ ভালো কোয়ালিটির ছিল এবং বর্তমান 2026 সালে এসে এ ধরনের বাজে কোয়ালিটির জিনিস মানুষ খুব একটা দেখতে চায় না, কারণ মানুষ ভালো জিনিস দেখে দেখে অলরেডি অভ্যস্ত হয়ে গেছে। এই সিনেমার সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টি হলো ট্রেলারের একদম শেষের দিকে চঞ্চল চৌধুরীর জাওয়ান স্টাইলে একটি অ্যাপিয়ারেন্স দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে কণ্ঠ শুনে আমার তো একে চঞ্চল চৌধুরী বলে মনে হয়েছে, বাকিটা সিনেমা আসলে দেখা যাবে। এই সিনেমার নির্মাতাদের আমার একটি কথা বলার, যদি দর্শকদের উদ্দেশ্য করে সিনেমা বানাতে চান তাহলে জানার চেষ্টা করেন আসলে দর্শকরা কি জানতে চায়, কি দেখতে চায়, বা আপনারা জানতে চেষ্টা করেন যে দর্শকদের রুচি কি। আর ঈদের সিনেমা আনতেই হবে এরকম কোনো চিন্তা ভাবনা করে সিনেমা যদি নিয়ে আসেন বা কালো টাকা সাদা করার চিন্তা ভাবনা করে যদি সিনেমা মুক্তি করতে আসেন তাহলে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। তবে এই সিনেমা নিয়ে আমি খুব একটা আশাবাদী না। আগেটা এই সিনেমা রিলিজের পরে এই সিনেমা নিয়ে কথা বলবো। নাম্বার 3 এ রেখেছি যে সিনেমাটিকে, এর নাম হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের নাটোরের বনলতা সেন, যে নাটোর জেলাটি আমার নওগাঁ জেলার ঠিক পাশে অবস্থিত। ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করে বনলতা সেনের এই ট্রেলারটি আমার সামনে চলে আসে। এই ট্রেলারটি দেখার পরে আমি ভেবেছিলাম এটি হয়তো কলকাতার কোনো একটি সিনেমা ট্রেলার দেখছি, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই সিনেমাটি আসলে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে এই দিন। এবং এই সিনেমার ট্রেলার দেখে আমি দারুণ ভাবে চমকপ্রদ হয়েছি, কারণ আমাদের পাশে কলকাতাতে এই ধরনের কাজ অনেক বেশি আমরা দেখেছি, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের মনোমুগ্ধকর দৃশ্য এবং এই ধরনের কাজ এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে বলে আমার মনে পড়ে না। এই ট্রেলারটি দেখার সময় সবসময় আমার মনে হয়েছে যে এই সিনেমাটি আসলে কলকাতার তৈরি, কারণ সবসময় কলকাতার একটি ফিল থাকে। আর এই ট্রেলারে দেখানো প্রত্যেকটি দৃশ্য ভীষণ রকমের আর্টিস্টিক মনে হয়, একই সাথে দারুণ নয়নাভিরাম এবং মনোমুগ্ধকর লাগে। দেখে মনে হয় যে নির্মাতা আসলে দারুণ রুচির পরিচয় দিয়েছেন। জানি না এই সিনেমাটি দর্শকদের খুশি করতে পারবে কিনা। আমি চাই এই ধরনের আর্টিস্টিক কাজ দর্শকরা প্রমোট করুক এবং এই সিনেমা যদি দর্শকদের চাহিদা পূরণ করতে পারে তবে অবশ্যই দর্শকদের উচিত হলে গিয়ে এই সিনেমাটি এক্সপিরিয়েন্স করা। নাম্বার 4 এ যে সিনেমাটিকে রেখেছি এটি হচ্ছে মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেন বাসে বা প্রকাশনে আমি অনেক বড় ফ্যান এবং একসময় রেগুলার অনেক বই পড়তাম এবং সেখান থেকে আমি মাসুদ রানার একজন অনেক বড় ভক্ত। আজ থেকে হয়তোবা প্রায় 7-8 বছর আগে কথা বলছি, যখন আমি জানতে পারলাম জাজ মাল্টিমিডিয়া মাসুদ রানাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছে, তখন আমি সেই মাসুদ রানার সিনেমাতে গিল্টি মিয়ার চরিত্রতে অভিনয় করার জন্য জাজ মাল্টিমিডিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি
করেছিলাম। তো এই ট্রেলারটি দেখার পরে আসলে আমার মনে হয় যে আমি ভুল জায়গায় যোগাযোগের চেষ্টা করছিলাম। এই সিনেমার ট্রেলার দেখে মনে হয় যে আমি বাইরের কোনো সিনেমা দেখ, যা ইংরেজিতে তৈরি এবং বাংলা ডাবিং দিয়ে দেখছি। একই সাথে এই সিনেমাতে দারুণ বড়লোকি ভাব নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারতপক্ষে তারা এই বিষয়টিতে ফেল করেছে এবং সব দৃশ্যগুলো পুরো কার্টুন লাগে, যা দেখে সহজে বোঝা যায় যে এই ট্রেলারটি প্রায় পুরোটাই এআই দিয়ে তৈরি করা হয়েছে। কারণ বর্তমান যুগে এআই এ লেভেলে চলে গেছে যে মানুষ অতি সহজে প্রম্পট লিখে ঘরে বসে এই ধরনের ট্রেলার তৈরি করতে পারবে। আগে জাস্ট মাল্টিমিডিয়াকে সরি বলে নিচ্ছি, কিন্তু একজন ছোট ক্রিয়েটর বা দর্শক হিসেবে আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। এই সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছে যে রাস্তার মোড়ে চায়ের দোকানে যেসব চাচা হা করে টিভির মধ্যে ঢুকে থেকে কোনো সিনেমা দেখে, তাদেরকে উদ্দেশ্য করে আসলে এই সিনেমাটি বানানো হয়েছে। সবকিছু মিলিয়ে আমি মাসুদ রানার একজন অনেক বড় ফ্যান হওয়া সত্ত্বেও এই সিনেমাটি আমি হলে দেখতে যাব না, এবং এই সিনেমা যদি ভালো ইনকামও করে তবুও হয়তো এই সিনেমাটি আমি দেখবো না। সবশেষে যে সিনেমা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই সিনেমাটির নাম হচ্ছে রোহিত। এই রোহিত সিনেমার টিজার আজ থেকে প্রায় 6 মাস আগে মুক্তি পেয়েছিল এবং সেই টিজারটি নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর, কালার গ্রেডিং সবকিছু এক কথায় দারুণ লেগেছে আমার কাছে। কাম, ক্রোধ, মোহলোভ, হিংসা এবং পরশ্রী কাতরতা, এই 6টি বিষয়কে একসাথে বলা হয় ষড়রিপু, এবং এর নির্মাতা এর আগে এ ধরনের সিনেমা তৈরি করেছেন। অর্থাৎ এই সিনেমাটি ইসলাম ধর্মের যে আদম হাওয়ার গল্প আছে সেই গল্পের সাথে থ্রিলার এবং ষড়রিপুর মিশ্রণে এই সিনেমাটি তৈরি করতে যাচ্ছেন, এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটি বর্তমান ঈদে আন্ডারডগ হিসেবে উঠে আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, এবং পার্সোনালি আমি এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। আমার জানা মতে এখন পর্যন্ত এই সিনেমাগুলোই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তো ঈদের দ্বিতীয় দিন আমি যাচ্ছি রাজশাহীতে সিনেমা দেখতে। যদি আমার আশেপাশে নওগাঁ বা রাজশাহী থেকেও থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, একসাথে সিনেমা দেখতে যাব। বাকিটা সিনেমা দেখার পরে কোনটা কেমন লাগলো অবশ্যই আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।